প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমরা আলোচনা করতেছিলাম আর্থিক হিসাব বিজ্ঞান নিয়ে। আর্থিক হিসাব বিজ্ঞানের আমরা হিসাবের বৈষম্য নিয়ে আলোচনা শুরু করছিলাম। আমরা আজকে আলোচনাটা শেষ করে দিব হিসাবের বৈষম্য নিয়ে। যদি এর মাঝখানে অনেক কিছু বাকি রয়ে গেছে, সেগুলো অন্য স্যার পড়াচ্ছে। আমরা জানি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা ভাষা, যেটা হচ্ছে ব্যবসায়ের ভাষা। এই ভাষাটা মূলত প্রকাশ করে ব্যবসা তার মনের ভাবগুলা, সে কাজটা করে সে হচ্ছে আর্থিক বিবরণীর মাধ্যমে। আর্থিক বিবরণীগুলো হচ্ছে কি? আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এই বিবরণীগুলোর মাধ্যমে সে তার মনের ভাবগুলা প্রকাশ করে। এই বিবরণীগুলো তৈরি করা হচ্ছে আমার মূল টার্গেট, চূড়ান্ত টার্গেট। কিন্তু এগুলো করার জন্য এর আগে আমাদেরকে কয়েকটা স্টেপ পার করে আসতে হয়। যেমন লেনদেন শনাক্ত করতে হয়, এরপর জাবেদা করতে হয়, খতিয়ান করতে হয়, এবং এর পরের কাজ হচ্ছে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হয়। অর্থাৎ আমি খতিয়ান পর্যন্ত যে কাজগুলো করলাম, এতটুকু কাজ আমার সঠিক কিনা, এগুলো জাস্টিফাই করতে হয় রেওয়ামিলের মাধ্যমে। আমরা আজকে দেখব হচ্ছে কীভাবে রেওয়ামিলটা করা হয়, অথবা গাণিতিক শুদ্ধতা কীভাবে যাচাই করা হয় আমাদের হিসাবগুলোর। কারণ এর আগের পার্টগুলো আমরা অলরেডি কমপ্লিট করে আসছি। এরপরে আমি দেখানোর চেষ্টা করব সবগুলো পার্ট কীভাবে কমপ্লিট করে রেওয়ামিলে আসতে হয়। তাহলে আমরা শুরু করব একটা সমস্যা দিয়ে। এই সমস্যা থেকে আমরা কীভাবে লেনদেন শনাক্ত করব, জাবেদা করব, এরপর খতিয়ান করব, এবং কীভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করব, পুরো পার্টটাই দেখব। আমরা থিওরিটিক্যাল কোনো আলোচনা যাচ্ছি না, আমরা সরাসরি একটা ম্যাথ দিয়ে কীভাবে সমাধান করতে হয় সেটাই দেখব। শুরু করা যাক তাহলে। সমস্যা: মিলা 2019 সালের 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। আচ্ছা, এরপর হচ্ছে জানুয়ারি মাসের তার লেনদেনগুলো নিম্নরূপ। লেনদেনগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে মাল ক্রয় 30,000 টাকা নগদে, মাল বিক্রয় 25,000 টাকা তাও নগদে, এরপর হচ্ছে কর্মচারী বেতন প্রদান 5,000 টাকা তাও নগদে। দেখো আমি এখানে ট্রানজ্যাকশন এসেছি অনলি হচ্ছে 4টা, কারণ হচ্ছে আমি এখানে জায়গা সংকলন করতে পারবো না। ওই কারণেই অল্প কয়েকটা লেনদেন দিয়ে আমি পুরো কাজটা শেষ করার চেষ্টা করব। তবে খেয়াল রাখবো, যত লেনদেনই আসুক না কেন, সব কাজ একই, সব প্রসিডিওর একই। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে একের লেনদেন শনাক্ত থেকে শুরু করে রেওয়ামিল পর্যন্ত পুরো কমপ্লিট পার্টটাই দেখানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে ট্রানজ্যাকশন 1। 1 তারিখে 1 জানুয়ারি 2019 সালে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। আচ্ছা, প্রথমে লেনদেন বিশ্লেষণ করবো আমি। লেনদেন বিশ্লেষণ করার জন্য আমাদেরকে হিসাব সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই হিসাব সমীকরণটা অ্যাপ্লাই করে আসতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে এই সমীকরণটাকে কোনো একটা ঘটনা প্রভাবিত করে কিনা। যদি প্রভাবিত করে তাহলে এটা লেনদেন হবে, আদারওয়াইজ নট। দেখো 50,000 টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করছে। দেখো এখানে কি হয়, ব্যবসা পাচ্ছে নগদ টাকা, অর্থাৎ সম্পদ বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে অ্যাসেট, একটা অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যেহেতু ব্যবসা সম্পদ মালিকের কাছ থেকে কিছু নিচ্ছে, সে মালিকের কাছে দায়ী। ঠিক আছে, তো ব্যবসায়ের নিকট একটা দায় তৈরি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখানে দুই ধরনের দায়, একটা হচ্ছে আউটসাইডার লাইবিলিটি, একটা হচ্ছে ইনসাইডার লাইবিলিটি। ইনসাইডার লাইবিলিটি হচ্ছে ওই, আর মালিক হচ্ছে ইনসাইডার লাইবিলিটি। সো তার নিকট যে দায়টা আমার, সেটা হচ্ছে কি মূলধনের জন্য। ঠিক আছে, সো একটা দায় বেড়ে যাচ্ছে আমার। তাহলে দেখো এটা হিসাব সমীকরণকে প্রভাবিত করছে, এবং হিসাব সমীকরণের দুই দিকে যেহেতু পজিটিভ, সো সমীকরণটা আমার মিলে যাবে। সো এটা হচ্ছে আমার লেনদেন। তাহলে আমরা লেনদেন শনাক্ত করে ফেলছি। এর পরবর্তী কাজ হচ্ছে আমার জাবেদা করা। জাবেদা করার জন্য আমার দুইটা স্টেপ। একটা হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে দুইটি হিসাব খাত নির্ণয় করা প্রতিটি লেনদেনের জন্য, এবং ডেবিট ক্রেডিট, ওই হিসাব খাত দুইটার জন্য ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা, বা কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে সেটা কী করা, ঠিক করে দেওয়া। তাহলে দেখো সম্পদ বাড়ছে। নাম কি সেই সম্পদটার? আমরা এখন নামকরণ করবো। সেই সম্পদের নাম হচ্ছে নগদ। সো আমি একটা হিসাব পেয়ে গেলাম নগদ। আর একটা হচ্ছে কি, মালিকানা সত্ত্ব বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ দায় বাড়ছে। ওই দায়টার নাম কি? দায়টা হচ্ছে মূলধন। ঠিক আছে, আমরা স্পেসিফিক নাম দিয়ে দিব মালিকের সাথে যেগুলোর সম্পর্ক, ওগুলো স্পেসিফিক নাম দিয়ে ডাকি। এটার নাম হচ্ছে মূলধন। তাহলে আমরা দুইটি হিসাব পেয়ে গেলাম, একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে নগদ, আর একটা হচ্ছে মূলধন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু লিখে রাখার চেষ্টা করি।
একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মূলধন। তাহলে আমরা দুইটা হিসাব পেয়ে গেছি, নগদ এবং মূলধন। এখন এর পরবর্তী আমার কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। দেখো ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র আমরা নিশ্চয়ই আগে পড়ে আসছি, আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, ঠিক আছে। আমরা এখন জাস্ট দেখব, যখন নগদ হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, নগদ টাকা বেড়ে যাচ্ছে, সম্পদ বেড়ে যাচ্ছে, সম্পদ বেড়ে গেলে আমার কি হবে, ডেবিট হবে। নগদান হচ্ছে ডেবিট, অন্যদিকে মূলধন, মূলধন হচ্ছে ব্যবসার জন্য দায়, দায় বেড়ে যাচ্ছে, দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তো দেখো আমি লেনদেন শনাক্ত করছি, এখানে এখানে জাবেদা করার চেষ্টা করছি, এরপরে খতিয়ানে পোস্টিং দিব আমি সেটা, ঠিক আছে। আচ্ছা দেখো খতিয়ানে পোস্টিং কীভাবে দিতে হয় আমরা গত ক্লাসে দেখেছি, এরপর আবার দেখতেছি যে এখানে দুইটা হিসাব আমি পেয়ে যাচ্ছি, দুইটা হিসাবের জন্য আমি দুইটা খতিয়ান খুলবো, ঠিক আছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আমার মূলধন হিসাব, দুই নাম্বার হচ্ছে আমার নগদান হিসাব। দেখো এখানে নগদান হিসাবে ডেবিট। আচ্ছা আমি খতিয়ানগুলো করছি এখানে সনাতন পদ্ধতিতে, ঠিক আছে। তোমরা আধুনিক পদ্ধতি করার চেষ্টা করো, আমরা অন্য একটা অঙ্কে অবশ্যই তোমাদেরকে আধুনিক পদ্ধতি দেখাবো, 3 কলাম এবং 4 কলামে কীভাবে করতে হয়। দেখো তাহলে নগদান হিসাবে দেখো ডেবিট, আমরা ডেবিট পাশে আসবো, এটা হচ্ছে 2019 জানুয়ারি 1। ডেবিট পাশে আমার উল্টা নাম হচ্ছে মূলধন, সো আমি এখানে লিখবো হচ্ছে মূলধন, মূলধন হিসাব লিখবো, লিখে টাকাটা লিখবো হচ্ছে কত টাকা, দেখো এখানে বলা হচ্ছে 50,000 টাকা লিখবো। অন্যদিকে আমি মূলধন হিসাবে কি করব, ক্রেডিট দিকে যাব, জানুয়ারি 1 তারিখ, নামটা লিখবো হচ্ছে উল্টা, মূলধনের ঠিক উল্টা যেটা হচ্ছে সেটা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, টাকা হচ্ছে 50,000। তাহলে আমার প্রথম লেনদেনের কাজ শেষ, ঠিক আছে। এইভাবে হিসাবের আমরা হিসাব চক্রের 3টা ধাপ পার করে আসছি। এখানে দেখো প্রথমে লেনদেন শনাক্ত করছি, এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, অর্থাৎ এটা হচ্ছে জাবেদা করছি, এরপর আমরা খতিয়ান করে ফেলছি, ঠিক আছে। এবং খতিয়ান থেকে রেওয়ামিল কীভাবে করবো, খতিয়ান থেকে রেওয়ামিল করার জন্য, ঠিক আছে, আমাকে প্রথমে যেটা করতে হবে, সবগুলা যতগুলো আমার লেনদেন ছিল সবগুলোকে আগে খতিয়ানে পোস্টিং করতে হবে, ঠিক আছে। এখন পোস্টিং নেওয়ার পরে যে জ্যারটা আসবে আমার খতিয়ানের যে জ্যারগুলো, ওই জ্যারগুলোকে জাস্ট আমি রেওয়ামিলে ট্রান্সফার করবো। এরপরে দেখবো আমার দুদিক সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে আমার হিসাব সমীকরণ শুদ্ধ, অর্থাৎ লেনদেনগুলো শুদ্ধ, আমার হিসাব প্রক্রিয়া শুদ্ধ, ঠিক আছে। আমি গাণিতিকভাবে আমার সবগুলো কাজ সঠিকভাবে করছি, ঠিক আছে। আচ্ছা আর দুদিকটা মিলে যাবে, তার কারণ হচ্ছে হিসাব সমীকরণের কারণে, কারণ সমীকরণ দুই পাশ সমান হতে হবে, ঠিক আছে। সো ওই কারণে আমার ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে। আচ্ছা এখন আমরা দেখো 2 নম্বর জাবেদা দেখি, আমার 2 নম্বর ট্রানজ্যাকশনটা দেখবো। এখন 2 নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে আমার জানুয়ারি 2 মাল ক্রয়, ঠিক আছে। এখন দেখো মাল ক্রয় করছে নগদে 30,000 টাকা দিয়ে, ঠিক আছে। এখন দেখো এই ক্রয়ের কারণে আমার এখানে কি প্রভাব পড়ে, মাল ক্রয় করছে আমি মাল পাবো, অন্যদিকে এটার পরিবর্তে কাউকে নিশ্চয় টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমার নগদ টাকা চলে যাবে, যেহেতু এখানে নগদে বলছে, নগদ টাকা যেহেতু চলে যাবে, একটা সম্পদ মাইনাস হবে। আর ক্রয় হচ্ছে ব্যবসার জন্য খরচ, ঠিক আছে। খরচের জন্য আমরা জানি মালিকানা সত্ত্ব কমে যায়, আর সকল প্রকার আয়ের জন্য মালিকানা সত্ত্ব বাড়ে, ঠিক আছে। মালিকানা সত্ত্ব হচ্ছে ওই, সো আমার ওই হচ্ছে খরচের কারণে এটা কমে যাবে। সো আমরা এটা দুই দিকে যেহেতু মাইনাস, সো আমার সমীকরণটা মিলে যাবে। সো আমরা বলতেই পারি এটা হচ্ছে কি একটা লেনদেন, ঠিক আছে। নগদে মাল ক্রয় করা হলো 30,000 টাকা দিয়ে, এটা ব্যবসার জন্য একটা লেনদেন। তাহলে আমার প্রথম কাজ শেষ, লেনদেন শনাক্ত করে ফেলছি আমি। এখন আমার পরের কাজ হচ্ছে জাবেদা করবো। জাবেদার জন্য আমার প্রথম কাজ হচ্ছে দুইটি হিসাব খাত শনাক্ত করতে হবে এবং ওই দুইটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হবে। আচ্ছা দেখো আমরা যখন লেনদেন শনাক্ত করি ঠিক তখনই কিন্তু আমাদের হিসাব খাত শনাক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দুইটি হিসাব, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে নগদ, নগদ টাকা চলে যাচ্ছে, আর একটা হচ্ছে মাল ক্রয় হচ্ছে। দুইটি হিসাব আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে সম্পদ, একটা সম্পদ চলে যাচ্ছে আর একটা খরচ বেড়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা এখন ডেবিট ক্রেডিট করবো, দুইটা আমি হিসাব পেয়ে গেছি, এখন এই দুইটা ডেবিট ক্রেডিট করবো। তাহলে দেখো প্রথম হচ্ছে ক্রয়, ক্রয় হচ্ছে খরচ, খরচের কারণে আমরা জানি মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে মালিকানা সত্ত্ব কমলে অথবা দায় কমলে আমরা জানি সেটা কি হয়, ডেবিট হয়। অন্যদিকে সম্পদ কমে গেলে
ক্রেডিট হয়। এই হচ্ছে আমাদের জাবেদা। তাহলে আমরা জাবেদাও শেষ করে ফেলছি, ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর আমার পরের কাজ হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে এগুলোকে খতিয়ানে পোস্টিং দেওয়া। তাহলে চলো আমরা খতিয়ানে পোস্টিং দিয়ে থাকি। দেখো এখানে দুইটা অ্যাকাউন্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। দেখো আমাদের নগদের জন্য আমরা খতিয়ান আগে খুলে ফেলছি, এ হচ্ছে আমাদের নগদের খতিয়ান। তাহলে এই খতিয়ানটা আর খোলার দরকার নাই, একটা হিসাবের জন্য একটা খতিয়ান। এরপরে আমার নতুন একটা খতিয়ান লাগবে, ক্রয় খতিয়ান। আমার এখানে ক্রয় খতিয়ান করা নাই, সো আমাকে ক্রয় খতিয়ানটা করতে হবে। সো আমার 3 নম্বর খতিয়ান হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হচ্ছে ডেবিট, সো আমি ডেবিট দিকে আসবো। এটা হচ্ছে জানুয়ারির 4 তারিখের ঘটনা, 2 তারিখের ঘটনা। এখানে নগদ হচ্ছে উল্টা ক্রেডিট দিকে, সো আমি ক্রয়ের ডেবিট দিকে আসবো, নগদান হিসাব লিখবো। নগদান হিসাব, টাকা হচ্ছে 20,000 টাকা। এই হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমার নগদান হিসাবে যাবো আমরা। এই যে নগদান হিসাব, এটা নগদান হিসাব ক্রেডিট, সো আমরা ক্রেডিট দিকে যাব। জানুয়ারি 2 ক্রেডিট দিয়ে গিয়ে আমরা লিখবো হচ্ছে উল্টা হিসাবটা ক্রয় হিসাব, 20,000 টাকা। আশা করি এতটুকু বুঝছো। এরপর আমরা পরবর্তী জাবেদায় চলে যাব, পরবর্তী লেনদেনে বা ঘটনায়। সেটা হচ্ছে 4 নম্বর ঘটনা। 4 নম্বর ঘটনায় কী ঘটে আমরা এখন দেখি একটু। প্রথমে এটা কাজ হচ্ছে আমাদের, এটা লেনদেন কিনা সেটা দেখব। এরপর হচ্ছে জাবেদা করব, এরপর হচ্ছে খতিয়ানে পোস্টিং দিব। আচ্ছা, তাহলে দেখো মাল বিক্রি করছে 25,000 টাকা দিয়ে, মাল বিক্রি করছে নগদে। সো বিক্রি করলে আমার পণ্য চলে যাচ্ছে, অন্যদিকে আসবে হচ্ছে নগদ টাকা, ঠিক আছে। সো আমরা একটা হিসাব ইজিলি পেয়ে যাচ্ছি, সেটাতে একটা সম্পদ বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে নগদ। অন্যদিকে আমরা একটু আগে বলছি সকল প্রকার ব্যয়ের জন্য মালিকানা সত্ত্ব কমে আর সকল প্রকার আয়ের জন্য মালিকানা সত্ত্ব বেড়ে যায়। সো এটা হচ্ছে আমাদের আয়, যেহেতু বিক্রয় হচ্ছে এটা হচ্ছে আয়, আয়ের কারণে আমার মালিকানা সত্ত্বটা বেড়ে যাবে। সো ওইটা প্লাস, দুই দিক সমান ইকুয়েশনে। সো আমার এটা কী হবে, অবশ্যই লেনদেন হবে। সো আমরা একটা লেনদেন পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে জাবেদা করা এটাকে, ঠিক আছে। আচ্ছা, জাবেদার জন্য প্রথমে দুটি হিসাব খাত নির্ণয় করবো। তো একটা হিসাব খাত আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নগদান হিসাব। আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে দুইটি হিসাব পেয়ে গেছি আমরা। এখন কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। দেখো নগদান হিসাব হচ্ছে আমাদের সম্পত্তিবাচক, আর এখানে যেহেতু টাকা আসবে, সো আমার সম্পদ বেড়ে যাচ্ছে, সম্পদ বেড়ে গেলে হবে ডেবিট। বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব, এখানে বিক্রি হচ্ছে, সো আয় বেড়ে যাচ্ছে, আয় বেড়ে গেলে অবশ্যই সেটা হচ্ছে কি ক্রেডিট। সো আমি দুইটা হিসাব পেয়ে গেলাম, ডেবিট ক্রেডিট পেয়ে গেলাম, আমার জাবেদা শেষ। এখন আমার পরবর্তী স্টেপে চলে যাবো। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের কী করা, খতিয়ান করা। খতিয়ানে পোস্টিং দিব আমরা। পোস্টিং দেওয়ার জন্য দেখতে হবে এখানে কয়টা খতিয়ান, দুইটা খতিয়ান। কোন কোন খতিয়ান করা আছে, নগদান করা আছে আমার এখানে, দেখছো। সো নগদান হিসাব আর করার প্রয়োজন নাই, আমরা এখানে কাজ সারাবো। এরপর হচ্ছে বিক্রয় হিসাব, আমার এখানে বিক্রয় হিসাব নাই, সো আমাকে একটা খতিয়ান করতে হবে, সেটা হচ্ছে বিক্রয় হিসাব। এখন আমরা খতিয়ানে পোস্টিং দিব। দেখো নগদান হিসাব হচ্ছে ডেবিট দিকে, সো নগদানের ডেবিট দিকে জানুয়ারি 4 তারিখ, ঠিক আছে। কি করব আমরা, উল্টা হিসাবটা লিখবো বিক্রয় হিসাব। কত টাকা, 25,000 টাকা, 25,000 টাকা ধরে লিখে ফেললাম। এরপর আমরা বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে যাব। এটা হচ্ছে জানুয়ারির 4 তারিখ, লিখব নগদান হিসাব। টাকা হচ্ছে 25,000। তাহলে আমরা একটা লেনদেন কমপ্লিট করছি। আমরা এখন একের ফাইনাল লেনদেনে চলে আসবো বা ঘটনায় চলে আসবো। সেটা হচ্ছে জানুয়ারি 6 তারিখের যে ঘটনাটা, এটা আমরা ঠিক আগের নিয়মে কাজগুলো করবো। প্রথমে লেনদেন শনাক্ত করব, এরপরে করবো হচ্ছে জাবেদা, এরপরে খতিয়ানে পোস্টিং। আচ্ছা, তাহলে দেখো ঘটনাটা হচ্ছে কর্মচারীর বেতন প্রদান করছে 5,000 টাকায়, ঠিক আছে। ব্যবসায়ী কর্মচারী কাজ করে তাদেরকে প্রতি মাস শেষ করে কি করতে হয়, বেতন প্রদান করতে হয়, ঠিক আছে। বেতন প্রদান করলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। দেখো বেতন দিতে হয় নগদে, সো ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে। অন্যদিকে এগুলো যেহেতু প্রতি একটা নির্দিষ্ট হিসাবকাল পরপর শেষ করতে হয়, সো এটা হচ্ছে আমাদের খরচ, ঠিক আছে। সো খরচের কারণে আমরা জানি হচ্ছে মালিকানা সত্ত্বটা কমে যায়, সো এটা মালিকানা সত্ত্ব কমে গেছে, ওইটা কমে যাচ্ছে। তাহলে দুই দিকে দেখো, দুই দিকে প্রভাব পড়ছে।
সো এই কোয়েশনটা যেহেতু সঠিক আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে লেনদেন, ঠিক আছে। দেখা যায় না সবগুলা ঘটনা কিন্তু আমরা লেনদেন হিসেবে পাচ্ছি। আসলে আমি এভাবেই এগুলো লিখছি, যেগুলো লেনদেন না এগুলো লিখি নাই, কারণ আমাদের জায়গার অপ্রতুলতার কারণে। আচ্ছা দেখো, তাহলে আমার প্রথম কাজ শেষ, সেটা হচ্ছে ঘটনাগুলা লেনদেন কিনা শনাক্ত করছি, ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে আমার জাবেদা করা। তাহলে জাবেদা করার জন্য আমি এখানে প্রথমে দুইটা হিসাব পেতে হবে, আমাকে দুইটা হিসাব বের করতে হবে। দুইটা হিসাব আমি পেয়ে গেছি। একটা হচ্ছে আমার নগদ টাকা চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমার বেতন দিচ্ছি আমি, খরচ। এই যে দুইটা হিসাব পেয়ে গেলাম আমি। এখন এই দুইটা হিসাবের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করবো আমি। দেখো, বেতন হচ্ছে খরচ, খরচ বাড়লে ডেবিট, নগদ হচ্ছে সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট। এই হচ্ছে জাবেদা। এখন আমার কাজ হচ্ছে পোস্টিং দেওয়া কোথায়, খতিয়ানে, ঠিক আছে। আচ্ছা, খতিয়ানে পোস্টিং দেওয়ার জন্য দেখতে হবে এখানে আমার কয়টা অ্যাকাউন্ট করা আছে। হিসাব দেখো, নগদান হিসাব আমার করা আছে আগের, বেতন হিসাব করা নাই। সো আমাকে আরেকটা খতিয়ান খুলতে হবে, সেটা হচ্ছে বেতন হিসাব। করে ফেললাম। এখন আমি পোস্টিং দিব। দেখো, বেতনের কোন দিকে, ডেবিট দিকে। তাহলে জানুয়ারি 6 তারিখ অ্যাকাউন্ট হবে, তার অপোজিটটা নগদান হিসাব। কত টাকা, 5,000 টাকা। ঠিক তেমনি নগদান হিসাবে কোন দিকে যাব, আমরা ক্রেডিট দিকে যাব। জানুয়ারি 6 তারিখ বেতন হিসাব লিখব। কত টাকা, 5,000 টাকা। দেখো, আমরা আমাদের মোটামুটি যতগুলো ঘটনা ছিল সবগুলো লেনদেন কিনা শনাক্ত করে ফেলছি, এরপরে জাবেদা করছি, এরপরে খতিয়ানও করে ফেলছি। খতিয়ান কিন্তু আমাদের এখনও শেষ হয় নাই, কারণ আমরা আমাদের হিসাবগুলো সবগুলো শেষ করছি, কিন্তু এখনো জেরগুলা বের করে নেই, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করে খতিয়ানের জেরগুলা বের করা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব যেটা আমরা বের করে ফেলি, হিসাবের জের বের করার সিস্টেম হচ্ছে যে দিকটা বড় আগে ওই দিকটা যোগ করতে হবে। দেখো, এখানে আর কিছুই নাই, সেই দিকটা আমি যোগ করে দিলাম। 50,000 ক্লোজ 50 নিয়ে আসলাম এখানে, এটাও ক্লোজ। তাহলে দেখো, আমার ব্যালেন্স আছে কত টাকা, তা পুরোটাই, কারণ আমার এখানে ডেবিট দিয়ে কিছুই নাই। তাহলে দেখো, মূলধন হিসাবের কোন ব্যালেন্স হলো। আচ্ছা, এখানে বলে রাখি, কোন একটা হিসাবের যে দিকটা বড় আমরা ধরে নিব ওইটা হচ্ছে ওই ব্যালেন্স, ঠিক আছে। যে পাঁচটা বড় ওইটাকে ওই ব্যালেন্স বলা হয়। দেখো, মূলধন হিসাব যোগ করার পরে যে পাঁচটা বড় হয়েছে আমার, প্রথম দেখো আমার এটা হচ্ছে খালি ছিল, এটা কিন্তু 50,000 ছিল। সো এটা 50,000 টাকা, এই পাঁচটা বড়, ঠিক আছে, আর এই পাঁচটা খালি। সো এটা কোন পাঁচ বড়, ক্রেডিট পাঁচ বড়। সো আমরা এটা ধরে নিব হচ্ছে কি ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি রেওয়ামিল করে ফেলতে পারবো, ঠিক আছে। একটা একটা যোগ করে করে আমরা রেওয়ামিল করে ফেলতে পারবো। কেউ করে আমরা একটা রেওয়ামিলের ফর্মেট এখানে দেখানোর চেষ্টা করছি। রেওয়ামিল দেখো, আমার এক নম্বর হচ্ছে খতিয়ানের জেরগুলো রেওয়ামিলে ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। রেওয়ামিল হচ্ছে কি খতিয়ান, অর্থাৎ হিসাব, যতগুলো হিসাব আমাদের আছে, খতিয়ান আছে, খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট দিয়ে কী করবো, জাস্ট লিখে দুই দিক যোগ করে দেখবো সমান আছে কিনা। এটি হচ্ছে আমাদের রেওয়ামিল। তাহলে আমরা একটা একটা দেখি। টপিক নাম্বার 1, মূলধন হিসাব। মূলধন হিসাব কোন ব্যালেন্স হয়েছে, ক্রেডিট ব্যালেন্স। আমরা লিখবো হচ্ছে কোথায়, ক্রেডিট দিকে 50,000। বুঝতে পারছো, এটা সবগুলো ট্রানজাকশন এভাবে আসবে, সবগুলো হিসাব। আচ্ছা, এরপর আমরা ক্রয় হিসাবটা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্রয় হিসাবের এখানে ক্রেডিট পাশে খালি, ডেবিট পাশে আমার কি আছে 20,000 টাকা লেখা আছে। তার মানে এটা কোন ব্যালেন্স, এটা কোন দিকে বড়, ডেবিট দিকে বড়। সো আমাকে প্রথমে কি করতে হবে, ডেবিট দিকটা যোগ করতে হবে। যোগ করলাম, এরপরে পুরো ফিগারটাই নিয়ে যাব ক্রেডিট দিকে। তাহলে 20,000 টাকা এখানে ব্যালেন্স পেয়ে যাব। এটা হচ্ছে ব্যালেন্স সিডি, ঠিক আছে। সো ক্রয় হিসাব কোন ব্যালেন্স, যেহেতু ডেবিট পাশ বড়, ডেবিট ব্যালেন্স কত টাকা, এই যে 20,000 টাকা। এই 20,000 টাকা আমি কি করব, ট্রান্সফার করব কোথায়, রেওয়ামিলে। কীভাবে করবো দেখি। 2, ক্রয় হিসাব, যেটা যে ব্যালেন্স ওইটা রেওয়ামিলের ওই দিকেই বসাবো। ডেবিট ব্যালেন্স হলে ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট দিকে। দেখো, ক্রয় হিসাব কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তোমরা বসাবো কোথায়, ডেবিট দিকে। কত টাকা, 20,000 টাকা। ক্রেডিট পাশ খালি। আচ্ছা, এরপর আমরা বেতন হিসাব করি, ঠিক আছে। দেখো, বেতন হিসাবে কোন দিকে বড়, দেখো ডেবিট দিকে বড়, কত টাকা
যোগ করার পর এখানে আরও ফিগার থাকতে পারে, এখানে নাই, সবগুলো যোগ করব, যোগ করে বসালাম 5,000, এটা নিয়ে যাব 5,000 এই পাশে, এরপর আমরা ব্যালেন্স করে ফেলবো। ব্যালেন্স সিডি কত টাকা, ফুল অ্যামাউন্টটা বসাই দিব 5,000 টাকা। দেখো তাহলে তো বেতন হিসাব কোন ব্যালেন্স আমার, যেহেতু ডেবিট প্লাস বড় ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। সো আমি বেতন হিসাবটা বসাই দিচ্ছি। বেতন হিসাব কত টাকা, 5,000 টাকা। এইগুলো তিনটে হিসাব আমরা করে ফেলছি। এরপর দেখি নগদান হিসাবে কি হয়। দেখো নগদান হিসাব সম্পদ, ঠিক আছে। সম্পদের সবসময় নর্মালি ডেবিট ব্যালেন্স হয়। সো আমরা ধরে নিতে পারবো সবসময় ডেবিট দিকটা বড় হবে, ডেবিটটা আগে যোগ করতে পারি। মূল হচ্ছে দায় সবসময় কোন ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স, এটা খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স, অনেক সময় ডেবিট ব্যালেন্স হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। সচরাচর যেটা ঘটে, সম্পদের ডেবিট ব্যালেন্স হয়, আয়ের ক্রেডিট ব্যালেন্স হয়, দায়ের ক্রেডিট ব্যালেন্স হয় এবং ব্যয়ের ডেবিট ব্যালেন্স হয়, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপর নগদান হিসাবটা আমরা দেখি। এটা হচ্ছে ডেবিট প্লাস বড়, ডেবিট প্লাস যোগ করে ফেলি 50, 60, 70, 75,000 টাকা। 75 বসে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে ব্যালেন্স। দেখো 75 থেকে এখানে 5 যাবে এবং 20 যাবে, অর্থাৎ 25,000 টাকা মাইনাস যাবে। তাহলে আর কত থাকে, 50,000। তাহলে দেখো নগদান হিসাবের কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কত টাকা, 50,000 টাকা, ঠিক আছে। সো আমরা এখানে কি করবো, এটা রেওয়া মিলে পোস্টিং দেব। নগদান হিসাব কত টাকা হয়, ব্যালেন্স 50,000, 50,000, 50,000 ডেবিট ব্যালেন্স, ডেবিট দিকে বসা দিলাম। দেখো খতিয়ানের শেয়ারগুলো কী হবে, রেওয়া মিলে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা হিসাব বাকি আমাদের, বিক্রয় হিসাব। দেখো বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। সো আমরা দেখবো ক্রেডিট দিকটাই বড়। দেখো ক্রেডিট দিকেই বড়, 25,000, এটা দিকে নিয়ে আসবো 25। তাহলে ব্যালেন্স পাচ্ছি আমরা কত, 25,000 পুরোটাই, ঠিক আছে। তাহলে দেখো বিক্রয় হিসাব কোন ব্যালেন্স, ক্রেডিট প্লাস বড়, সো ক্রেডিট ব্যালেন্স কত টাকা, 25,000 টাকা। এটা আমরা এখানে বসাই ফেলি। বিক্রয় হিসাব ক্রেডিট ব্যালেন্স কত টাকা, 25,000 টাকা। দেখো আমাদের সবগুলো হিসাব আমরা বসাই ফেলছি। আমাদের এখানে 5টা খতিয়ান ছিল, 5টা খতিয়ানের 5টা জের আমরা কোথায় নিয়ে আসছি, রেওয়া মিলে নিয়ে আসছি, ঠিক আছে। রেওয়া মিলটা এভাবেই করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে রেওয়া মিল করার সিস্টেম, অর্থাৎ খতিয়ানের জেরগুলা জাস্ট খতিয়ানে আমার যাবে থাকি, খতিয়ানে পোস্টিং দেওয়ার পরে ওখানে যে ব্যালেন্সটা আসবে সেটাকে রেওয়া মিলে যে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দুই দিক সমান যোগ করে দেখবো সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা পূর্ববর্তী যে কাজগুলো করছি, অর্থাৎ লেনদেন শনাক্ত করছি, জাবেদা করছি, খতিয়ান করছি, এই কাজগুলো আমাদের সঠিক ছিল, ঠিক আছে। যদি এখানে ব্যালেন্সটা না মিলে তাহলে আমাদের ওই কাজগুলো কী ছিল না, সঠিক ছিল না, কোথাও একটা গরমিল ছিল, ঠিক আছে। সো আমরা এখন যোগ করে দেখি, ক্রেডিট দিকটা যোগ করি। দেখো এখানে 50,000, এখানে 25,000, তাহলে হয় কত, 75,000। এদিকে দেখো 50, 20, 70, 5, 75,000। দেখো আমাদের দুই দিক মিলে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের রেওয়া মিলের দুই দিকটা মিল পাচ্ছি আমরা। সো যেহেতু মিল পাচ্ছি, আমরা পূর্ববর্তী যে কাজগুলো করছি, লেনদেন শনাক্তকরণ, জাবেদাকরণ এবং খতিয়ানের পোস্টিং, সবগুলো কাজে কী ছিল, আমাদের সঠিক ছিল। ওই কারণেই আমাদের রেওয়া মিলটা মিলে গেছে, ঠিক আছে। রেওয়া মিল নিয়ে তোমরা আরও ডিটেলস ক্লাস পেয়েছো, আগে দেখেছি আমি অনেকগুলো ক্লাস। আশা করি তোমরা ওই ক্লাসগুলো ভালো করে বুঝছো। এইটাও কীভাবে, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে হিসাবের ধারাবাহিকতা কীভাবে আসছে সেটা। আশা করি তোমরা রেওয়া মিলগুলো বুঝতে পারছো কীভাবে করতে হয়, ঠিক আছে। নর্মালি পরীক্ষা এভাবে আসে না, খতিয়ান থেকে কীভাবে দিতে হয়। তোমাদেরকে এখানে খতিয়ানের জেরগুলো পরীক্ষা দেওয়া থাকে, উপর দেওয়া থাকে, ওইটাই কোশ্চান। ওই জেরগুলোকে আমরা ডেবিট দিকে লিখবো না, ক্রেডিট দিকে লিখবো, এটাই পরীক্ষায় আসে, ঠিক আছে। আমরা কোন দিকে লিখে মিলাবো, ঠিক আছে। বলে রাখি, সেটা হচ্ছে রেওয়া মিল করার সময় সবসময় খেয়াল রাখবা, সম্পত্তি ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে আসবে, ব্যয় ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে আসবে, ঠিক আছে। আর দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এটা ক্রেডিট দিকে আসবে। আর আয় হচ্ছে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এটা ক্রেডিট দিকে আসবে। অর্থাৎ ডেবিট পাশে বসবো হচ্ছে সম্পদ এবং ব্যয়, আর ক্রেডিট পাশে বসবো হচ্ছে দায় এবং আয়। তো
তবে এটা সবসময় কিন্তু একরকম না, মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু থাকে, অনেক সময় অতিরিক্ত থাকতে পারে। অর্থাৎ আমার অনেক সময় ব্যাংক জমা অতিরিক্ত থাকতে পারে, যদিও ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব, তখন এটা আমরা ক্রেডিট দিকে চলে যাই। ঠিক আছে, এরকম এক্সেপশনাল কেস কিছু থাকবে, এগুলো আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে দেখবো। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসটা অবশ্যই না টেনে ফুল দেখবা, তাহলে অনেক কিছু বুঝবা এখানে কীভাবে করতে হয়, একটা হিসাব চক্রের ধাপ কমপ্লিট করতে হয়। ঠিক আছে, আর এই ঠিক রামেলের এই জারগুলো নিয়ে এগুলো নিয়ে কিছু এর সাথে কিছু সমন্বয় থাকবে, যেগুলো আমার খতিয়ান করা হয় নাই, এগুলো নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, এবং সেখান থেকে ওইটা হবে আমাদের চূড়ান্ত কাজ। আর্থিক হিসাব বিজ্ঞানের ওইটাই মেন কাজ, ওইটা দিয়ে ব্যবসা অন্যের সাথে কথা বলবে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।